শুরু হচ্ছে। তো সেখানে অ্যাকাউন্টসের কতগুলো বিষয় একবার আমি ভাবলাম লাইভ করেই জানিয়ে রাখি। প্রথম হচ্ছে চ্যাপ্টার থার্ড সেমিস্টারে আছে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো জেনারেলি উই নো পিএল অ্যাপ্রো ইজ বিং ক্রিয়েট করা হয় কখন? আফটার পিএল অ্যাকাউন্টের পর। তো পিএল অ্যাপ্রো ক্রেডিট সাইডে নেট প্রফিট আসে, আর ডেবিট সাইডে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ইয়োর হাই ইন্টারেস্ট অন ইয়োর ইন্টারেস্ট বলছি আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে, প্লাস স্যালারি আসে, প্লাস কমিশন আসে। কমিশন দুই প্রকারের হয়, বিফোর চার্জিং অ্যান্ড আফটার চার্জিং। বিফোর চার্জিং যদি হয় তাহলে কি হয়ে যাবে 10/100, আফটার চার্জিং যদি হয় 10/110। হ্যাঁ, প্রশ্ন করতে পারো। এইবার তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে, তোমার প্রশ্ন থাকলে করতে পারো, কোনো অসুবিধা নেই। ডগ গুডউইল এটার আইডিয়া নেই আমার, আই হ্যাভ টু সি দ্যাট থিং, বাট গুডউইল আই নো যেটা হচ্ছে এক্সট্রা নর্মাল প্রফিট যেটা আর্ন করা হয় দ্যাট ইজ গুডউইল। মানে প্রফিটের থেকে অ্যাভারেজ প্রফিটের থেকে, নর্মাল প্রফিটের থেকে যদি বেশি প্রফিট আর্ন করা হয়, অ্যাকচুয়াল প্রফিট যদি বেশি থাকে, দেন উই ক্যান সে ইট ইজ এ সুপার প্রফিট অর ইন এ টার্ম অফ এ গুডউইল। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পাই ডিভিজিবল প্রফিট, এবং ডিভিজিবল প্রফিটের থেকে আমরা শেয়ার করি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে কারেন্ট অ্যাকাউন্ট বানানো হয় না, তোমার ওখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই আইওসি স্যালারি কমিশন চলে যায়। আচ্ছা, কম্পারেটিভ স্টেটমেন্টটা কি? কম্পারেটিভ স্টেটমেন্ট, ইট ইজ রিলেটেড টু কম্পেয়ার ইয়োর ব্যালেন্স শিট ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার উইথ দ্য কারেন্ট ইয়ার। আর পিএল স্টেটমেন্টেও যেটা করা হয়, দু রকমের হয় স্টেটমেন্ট অ্যানালিসিস, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালিসিস, একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালিসিস। ভার্টিক্যাল অ্যানালিসিস সেটাকে আমরা কি বলি, কমন সাইজ, মানে সেলসের যদি পাই চার্ট বানানো হয়, তার কতটা পার্সেন্টেজ, কতটা শতাংশ কস্ট অফ মেটেরিয়াল কনজিউমের মধ্যে যাচ্ছে, কতটা পার্সেন্টেজ চেঞ্জ অফ স্টকের মধ্যে যাচ্ছে, কতটা পার্সেন্টেজ এমপ্লয়ি কস্টের মধ্যে যাচ্ছে, এবং কতটা পার্সেন্টেজ আমার ইন্টারেস্ট কস্টে যাচ্ছে বা ডিপ্রিসিয়েশনে যাচ্ছে। দ্যাট থিং নিড টু বি ডান। আমাকে একটু ফুল ফর্ম বলো, এনআরই আর এনআরও অ্যাকাউন্ট। শর্ট ফর্মে আমি বুঝতে পারছি না। তো ইন দ্যাট কেস উই ক্যান সে এইটা হচ্ছে কম্পারেটিভ, এবং সেটা কমন সাইজ হলে ভার্টিক্যাল অ্যানালিসিস হবে। কম্পারেটিভ সাইজ, কম্পারেটিভ মানে কি, 2 বছরের গ্যাপ দেখা, যে 2 বছরের মধ্যে সেলস কত গ্রো হয়েছে, কস্ট কত গ্রো হয়েছে, দ্যাট ইজ কম্পারেটিভ অ্যানালিসিস। সেখানে অ্যাবসোলিউট ভ্যালু বার করা হয়, এবং অ্যাবসোলিউট ভ্যালুর উপর পার্সেন্টেজ চেঞ্জ কতটা হয়েছে সেটা ডিটারমাইন করা হয়। তার মানে 4টে কলম বানানো হয়, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, অ্যাবসোলিউট ডিফারেন্স অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্স, যেটা বলছিলাম। তো তারপর আমরা যেটা ফ্লাকচুয়েটিং বললাম, যে ওখানের মধ্যে ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটালে সেম ভ্যালু থাকে না, চেঞ্জ হয়। whereas ফিক্সড মেথডে আমাদের ক্যাপিটালের ভ্যালুতে কোনো আইওসি স্যালারি ঢোকানো হয় না। দেয়ারফোর দ্য ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড দ্য ক্লোজিং ক্যাপিটাল উইল রিমেইন সেম, দেয়ার উইল বি নো চেঞ্জ। তো এইগুলোকে আমরা করা হয় ইন দ্য পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট। এবং পিএল অ্যাডজাস্টমেন্টও অ্যাকাউন্ট আছে, যেটা আমরা ভুল করে এসেছি, সেটাকে সংশোধন করব কি করে। যদি স্যালারি দেওয়ার কথা ছিল দেইনি, তাহলে স্যালারি যদি দিতে হয় তাহলে পিএল অ্যাপ্রোর অ্যাকাউন্টে কোন সাইডে যাবে, ডেবিট সাইডে, আর পার্টনার্স ক্যাপিটালে কোন সাইডে যাবে, ক্রেডিট সাইডে। রেকটিফাইড হলো। আইওসি ভুল করে দিয়ে দিয়েছি, 10%-এর জায়গায় 12%, তার মানে বেশি দিয়ে দিয়েছি, তাহলে পার্টনার্স ক্যাপিটাল থেকে কমাতে হবে, আর পিএল অ্যাপ্রো অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, বিকজ ইউ হ্যাভ চার্জড মোর ইন পিএল অ্যাপ্রো, ইনস্টেড অফ 10% ইউ হ্যাভ চার্জ 12%, 2% বেশি চার্জ করে ফেলেছো। তাহলে পিএল অ্যাপ্রোর
তোমার ক্রেডিট সাইডে চলে যাবে, আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। অপারেটিং রেশিও অপারেটিং কস্ট রেশিও হয়, আর একটা কী হয় অপারেটিং প্রফিট রেশিও। কস্ট রেশিওর ফর্মুলাটা কি, তোমার COGS প্লাস অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আচ্ছা, নন অর্ডিনারি, এটা ট্যাক্সের পার্ট, আর নন অর্ডিনারি আর নন অর্ডিনারি এক্সটার্নাল ইন কেস অফ এ ব্যাঙ্ক। আচ্ছা, এটার তো আমার আইডিয়া নেই। আমি যতদূর জানি নট অ্যান অর্ডিনারি আর অর্ডিনারি রেসিডেন্ট, ইট ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য ট্যাক্স কেস, বাট ইন দিস কেস আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। তো যেটা তুমি বলছিলে অপারেটিং রেশিও, তো COGS প্লাস অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এবার COGS বার করার জন্য কি লাগবে, ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক প্লাস অপারেটিং এক্সপেন্স, মানে কি যেটা ব্যবসা করতে গেলে লাগবেই, স্যালারি দিতে হবেই, বাট ইট ইজ ফিক্সড ইন নেচার। COGSটা হচ্ছে ভেরিয়েবল ইন নেচার, ইন্স্যুরেন্সে প্রিমিয়াম দিতেই হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতেই হবে। তো দিজ আর অপারেটিং এক্সপেন্সেস উইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ইউর বিজনেস। তার মানে ফিক্সড আর ভেরিয়েবল কম্বিনেশনকে ওপরে রেখে নিচে সেলস দিয়ে ইন্টু 100 করলে আমি বুঝতে পারছি যে আমার যে রেভিনিউ হচ্ছে তার কতটা শতাংশ ব্যবসা করার জন্যে খরচা যাচ্ছে। আমার বাড়ি কোথায়, আমার বাড়ি টালিগঞ্জে। দ্যাট ইজ অপারেটিং কস্ট রেশিও। আর অপারেটিং প্রফিট রেশিও, যদি তোমার অপারেটিং কস্ট রেশিও যদি 75% বেরোয়, অবভিয়াসলি অপারেটিং প্রফিট রেশিও কত বেরোবে, 25%। ওইভাবেও বার করে নিতে পারো। আর না হলে কি করতে পারো, নেট প্রফিট দিয়ে দিয়েছি, নেট প্রফিটের মধ্যে কি মাইনাস করেছে, অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং এক্সপেন্সেস বোথ। আবার অপারেটিং ইনকামও প্লাস আছে, আবার নন অপারেটিং ইনকামও প্লাস আছে। তাহলে আমি নন অপারেটিং ইনকাম মানে কে ডিভিডেন্ড রিসিভ করেছি, ইন্টারেস্ট রিসিভ করেছি, এটা আমার ব্যবসার রিলেটেড নয়, কারবার নয়। তো তার জন্য আমাকে কি করতে হবে, ওই ইনকামটা নেট প্রফিট থেকে মাইনাস দিতে হবে। আবার যদি আমার নন অপারেটিং এক্সপেন্সেস থাকে, যেরকম লস অন সেল অফ ফায়ার, নন অপারেটিং, ফিনান্স কস্ট মানে ইন্টারেস্ট কস্ট, কেননা এটার রিপেমেন্ট 12 মাসের ওপর লাগে বলে এটাকে নন অপারেটিং এক্সপেন্স ধরে। তার মানে এটা আমি নেট প্রফিটের থেকে, গ্রস প্রফিট থেকে নেট প্রফিটে আসার সময় মাইনাস করে দিয়েছি, তাহলে এটা মাইনাস করা যাবে না, কারণ এটা নন অপারেটিং এক্সপেন্সেস, তাই জন্য আমাকে অ্যাড ব্যাক করে দিতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট করে আমি অপারেটিং প্রফিট পেয়ে যাব, ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, ইউ উইল গেট দ্য পার্সেন্টেজ অফ অপারেটিং প্রফিট রেশিও। এবার যেটা ওখানে আমি বললাম যে পাস্ট অ্যাডজাস্টমেন্ট, তার মানে যখনই আমাকে সংশোধন করতে হবে, তার মানে আমাকে দেখতে হবে যে ফার্মের পয়েন্ট অফ ভিউ দিয়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। লাভ হলে ক্রেডিট সাইডে চলে যাবে, আর যদি ফার্মের লাভ হয় তাহলে পার্টনার্সের নোকসান হয়ে যাচ্ছে, তাহলে পার্টনার্স ক্যাপিটালের ক্রেডিট সাইডে হবে। ইন দিস ওয়ে উই ক্যান ডু দ্য পাস্ট অ্যাডজাস্টমেন্ট। লাস্ট দেওয়া যে প্রফিট গ্যারেন্টি টু দ্য পার্টনার্স। প্রফিট গ্যারেন্টি টু দ্য পার্টনার্স মানে কি, কোনো পার্টনার্সকে গ্যারেন্টি দেওয়া হয় যে মিনিমাম রিটার্ন তো দেওয়াই হবে। তো সে যদি কম পায়, তাহলে তার এই কম পাওয়ার জন্যে কাউকে লাইবিলিটি, কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আইদার ফার্ম নেবে, ফার্ম নেওয়া মানে কি বাদ বাকি যারা পার্টনার আছে তারা দায়িত্ব নেবে, আর নাহলে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি দায়িত্ব নেবে। তার মানে কী হবে, সে যা প্রফিট আর্ন করবে সেখান থেকে ওকে দিতে হবে, মাইনাস করতে হবে। আর যদি দুজন পার্টনার দায়িত্ব দেয় তাহলে দুজনের পার্টনার থেকেই মাইনাস করবে। ইট ইজ জাস্ট প্রফিট গ্যারেন্টি টু এ পার্টনার্স, ইট ইজ জাস্ট এ চার্জ এগেনস্ট প্রফিট। এবং চার্জ এগেনস্ট প্রফিট হওয়া মানে দিতেই হবে, কোম্পানি লস করলেও দিতে হবে যা কমিটমেন্ট করা হয়েছে। আচ্ছা, কারেন্ট রেশিও চেঞ্জেস কি, কারেন্ট রেশিও কি করলে হয়? আচ্ছা, কারেন্ট রেশিও চেঞ্জ কি করলে হয়? আচ্ছা, কারেন্ট রেশিও কি করে চেঞ্জ করলে হয়? প্রথম কথা, কারেন্ট রেশিওদের মধ্যে কি আছে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এবার ভাবো তুমি কোনো রিপেমেন্ট করলে কাউকে, ভেন্ডারকে, সাপ্লায়ারকে, তাহলে সাপ্লায়ারকে যখন রিপেমেন্ট করছো লাইবিলিটি কমছে, ক্যাশও কমছে। এরকম সিচুয়েশন হলে জেনারেলি রেশিওস বাড়ে। কেন? সাপোজ তোমার কাছে 1 লাখ টাকা কারেন্ট অ্যাসেট আছে আর 20,000 টাকা
আছে কারেন্ট লাইবিলিটিস, তার মানে 5:1 হয়ে গেল। এইবার তুমি 10,000 টাকার রিপেমেন্ট করছো কোনো লাইবিলিটিকে, তার মানে কত হয়ে গেল? 90, 10 গেল কারেন্ট অ্যাসেট থেকে, আর নিচে 20,000 থেকে 10 গেল, তার মানে এখন 90 ডিভাইডেড বাই 10, ইফ ইউ ক্যালকুলেট ইট উইল বি মোর দ্যান 5:1। কারণ যখনই রিপেমেন্ট হয় কারেন্ট রেশিও বাড়ে। কারেন্ট রেশিও বাড়া মানেটা কি? যে কোম্পানি ইজ ইন সুটেবল পজিশন টু পে অফ হিজ কারেন্ট ডেট। আর এই কারেন্ট রেশিওর থেকেই ওয়ার্কিং ক্যাপিটাল বার করা যায়, কারণ ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। আবার কিভাবে চেঞ্জ হতে পারে? যদি ধারে মাল কেনো তাহলে স্টক বাড়বে, কারেন্ট অ্যাসেট বাড়বে, তার সঙ্গে কারেন্ট লাইবিলিটিও বাড়বে, রেশিওস কী হতে পারে? কমে যেতে পারে, কারেন্ট রেশিও কমে যেতে পারে। কারণ মোর ইউ বাই অন লাইবিলিটি, more the ratio will come down because the liability portion is increasing. Along with that, certain portion of current asset is also increasing. কোম্পানির পয়েন্ট অফ ভিউ দিয়ে ইট ইজ গুড, কেননা জেনারেলি আমরা বলি যে কারেন্ট রেশিও যত বেশি হবে ভালো, মানে কারেন্ট অ্যাসেট বেশি, কারেন্ট লাইবিলিটিস কম। কিন্তু ইন জেনারেল ওয়ার্ড, তার মানে তোমার যদি স্টক কম থাকে, ধার মাল বেশি থাকে, তার মানে কি হচ্ছে? সাপ্লায়ারের টাকা আটকে রেখেছো, এক্ষুনি দিচ্ছ না, তার মানে তোমার ডমিনেন্ট পাওয়ার আছে, ডেটাসের থেকে তাড়াতাড়ি মাল কালেক্ট করছো, স্টক তাড়াতাড়ি ক্লিয়ার আউট করছো, কিন্তু কারেন্ট লাইবিলিটি পড়ে রয়েছে, তার মানে কি? এখনও পেমেন্ট করোনি। ইট ইজ এ ফেভারেবল সিচুয়েশন ইন কেস অফ এ ফিনান্সিয়াল অ্যানালিসিস। বাট আমাদের ছোটোবেলার থেকে শেখানো হয় কারেন্ট অ্যাসেট যদি বেশি থাকে আর কারেন্ট লাইবিলিটিস যদি কম থাকে, ইট ইজ গুড। আইডিয়াল রেশিও 2:1। এরপর তোমাদের চ্যাপ্টার আসে গুডউইল। গুডউইল ক প্রকারের হয়? জেনারেলি অনেকগুলো প্রকারের হয়। অ্যাভারেজ প্রফিট মেথড, মানে লাস্ট 5 বছরের ডেটা নিয়ে ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করে দাও, ইউ উইল গেট ইয়োর অ্যাভারেজ প্রফিট। আর ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। আর নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস কিসের জন্য বলা হয়? যে এইটা যদি আমি নিজে ব্যবসাটা শুরু করতাম, আমার কত টাইম লাগতো এই ব্যবসাটা বানাতে, দ্যাট ইজ ইয়োর number of years of purchase. How much days and effort should be given to make that asset? তো সেটা নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস বলা হয়। আর প্রত্যেক বছর যদি অন অ্যান অ্যাভারেজ 20,000 টাকা করে কামায়, তার মানে এটাকে বলা হয় অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মানে ফিউচারে এরকম প্রফিট মেনটেন করতে পারি। কত বছর ধরে মেনটেন করতে পারি? 2 বছর ধরে মেনটেন করতে পারি। তাই এইভাবে অ্যাভারেজ প্রফিট আন্ডার গুডউইল মেথড পেয়ে গেলাম। ওয়েটেজ অ্যাভারেজ। ওয়েটেজ অ্যাভারেজ মানে কি? কারেন্ট ইয়ারের প্রফিটের ওপর ওয়েটেজ বেশি দেবো, প্রিভিয়াস ইয়ারের প্রফিটের ওপর কম ওয়েটেজ দেবো। তাই জন্য ওয়েটেজ মানে 5টা বছর যদি থাকে, লাস্ট 5th ইয়ারের ওয়েটেজ সবচেয়ে বেশি দেওয়া হয়, যা প্রফিট হবে ইন্টু 5। আর 1 নম্বর বছরে যেটা প্রফিট আছে 1 ইন্টু প্রফিট, ওয়েটেজ কম দেওয়া হলো, ডিভাইডেড বাই টোটাল ওয়েটেজ ভ্যালু 1, 2, 3, 4, 5 যদি যোগ করো কত হয়? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 হয়ে গেল 10, 10 আর 5 15, তার মানে ওয়েটেজ হয়ে গেল 15। এবার যা প্রোডাক্ট পেয়েছো মানে ওয়েটেজ ইনটু প্রফিট করে যে টোটাল অ্যামাউন্ট পেয়েছো ডিভাইডেড বাই দ্যাট 15, ইউ উইল গেট দ্য ওয়েটেজ অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। আর সুপার প্রফিট মানে কি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে কি? আমি যদি আজকে অন্য জায়গায় ব্যবসা করতাম, ব্যাংকে টাকা রাখতাম, তাহলে এই নর্মাল রিটার্ন হতো। কার সঙ্গে নর্মাল রিটার্ন মাল্টিপ্লাই করা হয়? ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? আমার নিজের টাকা যেটা আমি ঢুকিয়েছি, টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তো এই রিটার্নটা আমি পেতাম, কিন্তু বাস্তবে আমি এর থেকে বেশি রিটার্ন পাচ্ছি, তাই জন্য এটা সুপার প্রফিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সামের ক্যালকুলেটার অ্যালাউ নেই, কীভাবে ক্যালকুলেশনগুলো করব এটা প্রবলেম। কিন্তু ওই যে শর্টকাট আমি চেষ্টা করি, আমি যাদেরকে পড়াই শর্টকাট দেখানোর চেষ্টা করি। আমি সামটাইম আই ডু নট ইউজ মাই ক্যালকুলেটার ওয়াইল ডুইং দ্য সামস উইথ দেম। তাদের সঙ্গে যখন অঙ্ক করি তখন অনেক সময় ক্যালকুলেটার অ্যাভয়েড করি, সো দ্যাট দে গেট অ্যান হ্যাবিট যে আমি কীভাবে করছি। এটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে। যদি ক্যালসি ইউজ করা হয় আগে, দেন ইট হ্যাভ এ প্রবলেম ওয়াইল ডুইং দ্য সামস। আর লাস্ট যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড আন্ডার গুডউইল,
সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই এনআরআর। তার মানে আমি বলতে চাইছি যে এত প্রফিট যদি হয় আর এর রিটার্ন যদি 10% হয়, তাহলে বাস্তবে বাস্তবে তার মানে অ্যাকচুয়ালি আমি কত টাকায় ইনভেস্টেড করেছি। তার মানে অরিজিনাল ইনভেস্টমেন্টের সঙ্গে ইনভেস্টমেন্ট কত করা উচিত হতো এরকম রিটার্ন পেলে তার গ্যাপটাকে বলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। এক্সাম্পল, 1,00,000 টাকা অ্যাভারেজ প্রফিট আসে, নর্মাল রেট অফ রিটার্ন 10%, তার মানে এই 1,00,000 টাকা রিটার্ন পাওয়ার জন্য 10,00,000 টাকা ঢোকানো উচিত ছিল, কিন্তু আমি ক্যাপিটাল এমপ্লয়েড করেছি 8,00,000 টাকা। তার মানে 10,00,000 মাইনাস 8,00,000 ইজ 2,00,000। কী হয়ে গেল? প্রফিট, অ্যাভারেজ প্রফিট আন্ডার ক্যাপিটালাইজেশন। এইবার তোমাদের লাস্ট যেটা আছে ডিভেঞ্চার। ডিভেঞ্চারের ক্ষেত্রে আমরা ডিভেঞ্চার প্রিডিটারমাইন্ড ইন্টারেস্ট রেটে কাজ করি। ডিভেঞ্চার সাবজেক্টে তোমার লামসাম পেমেন্ট হয়, এবার লামসাম পেমেন্ট হয় বা ইনস্টলমেন্ট পেমেন্ট হয়। এবার ডিভেঞ্চার প্রিমিয়ামে ইস্যু করা যেতে পারে। ডিভেঞ্চার যদি প্রিমিয়ামে ইস্যু করো তাহলে তোমার লাভ হলে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভসে ঢুকে যাবে, আর যদি নুকসান হয় ডিসকাউন্টে ইস্যু করলে সেটাকে আমরা কি বলি? লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাট এ লস। এইবার যদি প্রিমিয়ামে ইস্যু করি লাভ, যদি ডিসকাউন্টে ইস্যু করি লস, আবার যদি রিডিম প্রিমিয়ামে করি দ্যাট ইজ অলসো লস। সেটা আবার লস অন ইস্যু অফ ডিভেঞ্চার টু ডিভেঞ্চার রিডিমশন অ্যাট প্রিমিয়ামে রিডিম করতে হবে। তাহলে এটা হচ্ছে ডিভেঞ্চারের একটা গল্প। কখনোই ডিসকাউন্টের রিডিম হবে না। অলওয়েজ রিমেম্বার দিস থিং, অলওয়েজ রিডিম অ্যাট প্রিমিয়াম অর অ্যাট পার, সিম্পল অ্যাজ দ্যাট। তারপর আমরা কি চাই? পারচেস কনসিডারেশন আসে। কোনো সময় ডিভেঞ্চার দিয়ে আমরা কি করছি? পারচেস কনসিডারেশন করছি, কোনো অ্যাসেট কিনছি। অ্যাসেট কিনতে গেলে কি লাগে? ক্যাশ লাগে, whereas we are giving ডিভেঞ্চার। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। ভেন্ডারকে কত দিচ্ছি? অ্যাসেট নিচ্ছি 8,00,000 টাকা, ভেন্ডারকে দিচ্ছি 10,00,000 টাকা। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার হয়ে গেল। তার মানে এইবার 2,00,000 টাকা বেশি কেন? গুডউইলের জন্যে, তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। এবার এই 10,00,000 টাকা দিচ্ছি, আমি ডিভেঞ্চার ইস্যু করছি 10% প্রিমিয়ামে। এবার 10% প্রিমিয়ামে ইস্যু যদি করি তাহলে 10,00,000 ডিভাইডেড বাই ফেস ভ্যালু কত হয় ডিভেঞ্চারে? 100। কত প্রিমিয়ামে ইস্যু করছি? 10%, তার মানে 110। তার মানে 1,00,000 ডিভাইডেড বাই 110, ইউ উইল গেট নাম্বার অফ ডিভেঞ্চার টু বি ইস্যুড ফর পারচেজিং দ্যাট অ্যাসেট। তো এটা পারচেস কনসিডারেশনের অঙ্ক দেয়, জার্নাল এন্ট্রি দেয়, হয়ে গেল। আর রেশিওজের ক্ষেত্রে আমাদের কতগুলো রেশিও আছে? সলভেন্সি রেশিও, লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওতে 3খানা ফর্মুলা জেনারেলি, 3খানা বা 2খানা। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, নাহলে লিকুইড রেশিও। লিকুইড রেশিওতে ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড, যেগুলো ইজিলি বিক্রি করা যায় না, ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। মাঝে সাঝে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ব্যাঙ্ক ওভারড্রাফটকেও মাইনাস দেওয়া হয়, দ্যাট ইজ লিকুইড রেশিও। সলভেন্সি রেশিও কি? সলভেন্সি রেশিও আমরা কি দেখি? ডেট ইকুইটি রেশিও, ডেট বাই ইকুইটি, ডেট মানে ধার, ডিভাইডেড বাই ইকুইটি। আইডিয়াল রেশিও 0.8:1। যদি রেশিওস বাড়ে তার মানে কি হচ্ছে? ডেট বাড়ছে। যদি রেশিওস কমে তার মানে কি হচ্ছে? তোমার ইকুইটি সংখ্যা বাড়ছে। মোর ওন ফান্ড ইউ আর ইন্ট্রোডিউসিং ইনটু দ্য কোম্পানি, lesser you are borrowing when the ratios are coming down from 0.8:1 থেকে যদি কমে। যদি বাড়ে মোট ধার নেওয়া হচ্ছে। টোটাল অ্যাসেট টু ডেট রেশিও মানে টোটাল অ্যাসেটের মধ্যে নিচে ডেট ওপরে। তার মানে আমি যে 1 কোটি টাকার অ্যাসেট কিনেছি ধরে নাও, তার মধ্যে আমার 30,00,000 টাকার ডেট আছে। তার মানে 30,00,000 ডিভাইডেড বাই 1 কোটি ইন্টু 100 বা পার্সেন্টেজও বার করতে পারো। তো ইন দ্যাট কেস ডেট ইকুইটি রেশিও, প্রপার্টারি রেশিও সেম, ইট ক্যান বি ইন পার্সেন্টেজ অর ইন টাইমস। পার্সেন্টেজই বলি তো পার্সেন্টেজে কী হয়? শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কারা থাকে? শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যে কারা থাকে? পিএল, জেনারেল রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম,
এইগুলো থাকে। তো এইগুলো টাকা আমার কাছে আছে, আর আমার অ্যাসেট আছে 1 কোটি টাকা। তার মানে ধরো 70 লাখ টাকা আমার কি আছে, শেয়ার হোল্ডার ফান্ড আছে। তাহলে 70 লাখ ডিভাইডেড বাই 1 কোটি ইন্টু 100, ইউ উইল গেট দ্য প্রপ্রাইটারি রেশিও। দ্যাট ইজ দ্য ফর্মুলা প্রপ্রাইটারি রেশিও। আর একটা কী আছে, ইন্টারেস্ট কভারেজ রেশিও, প্রফিট বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। মানে এইগুলো বাদ দেবো না। অপারেটিং প্রফিট আমি জানতে চাইছি জেনারেলি এটিতে অপারেটিং প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন করবার আগে প্রফিট কত ছিল, ডিভাইডেড বাই ইন্টারেস্ট কস্ট। মানে আমি পিএলে ইন্টারেস্ট কত করে চার্জ করি, মানে আজকে আমি লোন নিয়েছি 10 লাখ টাকার বা 20 লাখ টাকা, তার 10%, মানে 20,000 টাকা। তো 20,000 টাকা যদি ইন্টারেস্ট দিই, আমার এনপিবি, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ধরো আমার 2 লাখ টাকা আছে, তাহলে 2 লাখ ডিভাইডেড বাই 20 ইজ 10 টাইমস। আইডিয়াল রেশিও কত, এই তোমার ইন্টারেস্ট কভারেজ রেশিও 5 to 7 টাইমস। প্রশ্ন করতে পারে তোমাদের এমসিকিউ কোশ্চেনে। তো এটা হয়ে গেল তোমার সলভেন্সি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও কী কী হতে পারে, নেট প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস, গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিটকে বার করতে গেলে কী লাগে, সেলস মাইনাস সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড, ডিভাইডেড বাই নেট প্রফিট ইন্টু 100। এই কিছুক্ষণ আগে অপারেটিং প্রফিট রেশিওও বলেছি, অপারেটিং কস্ট রেশিও, সিওজিএস প্লাস অপারেটিং এক্সপেন্সেস, সিওজিএসটা ভেরিয়েবল, অপারেটিং এক্সপেন্সটা ফিক্সড, ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এটার থেকে যা পার্সেন্টেজ পাবে 100 থেকে মাইনাস করে দাও, অপারেটিং প্রফিট রেশিও পেয়ে যাবে, প্রফিটেবিলিটি রেশিও শেষ। এবার কি হয়ে গেল, অ্যাক্টিভিটি রেশিও, অ্যাক্টিভিটি স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি, সিওজিএস ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকস, ওপেনিং প্লাস ক্লোজিং। যদি একটা বছরের স্টক দিয়ে দেয় তাহলে কিন্তু ডিভাইডেড বাই 2 করবে না, 1 ইন্টু 100 না, ইট ইজ ইন টাইমস অ্যাক্টিভিটি রেশিও। যত টাইমস বাড়বে তত তাড়াতাড়ি মাল বিক্রি করা যাবে। ধরো 2 লাখ ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক 20,000, মানে 10 টাইমস। এবার ডেজে বার করতে লাগলে আমাকে কি করতে হবে, 365 ডেজ ডিভাইডেড বাই 10, মানে 36 ডেজ লাগে, রাফলি 36 দিন লাগে স্টক বিক্রি করতে। তো দ্যাট ইজ স্টক টার্নওভার। ডেটা টার্নওভার করতে গেলে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, ওইটাও আবার টাইমস পাবে, 365 ডেজ দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে। আবার কী হতে পারে, ক্রেডিটার টার্নওভার রেশিও, ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবলের মধ্যে কে থাকে, ক্রেডিটার, বিলস পেয়েবল ডিভাইডেড বাই 2, মানে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, ইউ উইল গেট দ্য টাইমস 365 ডিভাইডেড বাই নাম্বার টাইমস যেটা পাচ্ছ, পেয়ে যাবে, গল্প খতম। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও কি, সিওজিএস অনেক সময় নেওয়া হয়, সিওজিএস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, বা তোমার সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল, ইউ উইল গেট দ্য টাইমস, মানে কত গুণ আমার ওয়ার্কিং ক্যাপিটাল লাগে ইন কেস অফ এ সেলস। আর লাস্টে তোমাদের আছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তার ফর্মুলা কি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে কারা থাকে, শেয়ার হোল্ডার ফান্ড অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটিস ইন্টু 100 করলে ROI পেয়ে যাব, গল্প শেষ। আর তো তোমাদের কোনো রেশিওস নেই। আর আমি তো কম্পারেটিভ অ্যানালিসিসে আমি বলেই দিয়েছি কি, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালিসিস হয়, আর একটা হচ্ছে হরিজেন্টাল ইয়ার টু ইয়ার কম্পেয়ার করার জন্যে, ভার্টিক্যাল সেলস রেসপেক্টে কত খরচা হচ্ছে সেটা দেখার জন্যে। আর অ্যাসেট সাইডে যদি বলে টোটাল অ্যাসেটের মধ্যে পিপিই কত, টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট কত, টোটাল অ্যাসেটের মধ্যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত, এটা পার্সেন্টেজ বার করতে লাগে। টিল দেন টাটা। আমার ইচ্ছা ছিল একবার আলোচনা করে দেওয়ার জন্যে, ডান।